অতি বড় ঘরানি না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। আমাগো ফারিয়ার কপালটাও অমনি হইল রে বৌমা। একবারে গড় গড় করে কথাগুলো বলে নাক টানলেন ফারিয়ার দাদি। ফারিয়া চোখ পিটপিট করে তাকায়। সবাই ফারিয়াকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর ফারিয়ার মাথার কাছে বসে আছে। শুধু বসেই নেই, কেঁদে কেটে চোখের জল নাকের জল এক করে ফেলছেন উনি। ফারিয়া একবার চোখ বোলায় গোটা ঘরটাতে। এইটা ফারিয়ার ঘর। তার পাশেই ফারিয়ার দাদি হাত পা ছড়িয়ে বসে আছে। এয়ারপোর্টে ফারিয়া অজ্ঞান হয়ে গেলে সজীব আর সামিয়া ফারিয়াকে বাড়িতে নিয়ে আসে। প্রায় 2 ঘন্টা ফারিয়ার সেন্স ছিল না। এরই মধ্যে ডাক্তারও এসেছিল, জানিয়ে দিয়ে গেছে ফারিয়া মা হতে চলেছে। ফারিয়া নিজেকে গুটিয়ে নিয়ে একটু উঁচু হয়ে বসে। সজীবকে ডাক দেয়। সজীব ফারিয়ার কাছে এগিয়ে আসে। ভাইয়া, উনি কোথায়? সজীব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারিয়া আবার বেশ উদ্বিগ্ন হয়ে সজীবকে জিজ্ঞাসা করে, উনি কোথায় ভাইয়া? বলেন না প্লিজ। উনি কি সত্যি সত্যি আমাদের রেখে চলে গেলেন? আমার তো ওনাকে অনেক কিছু জানানোর ছিল। কথাগুলো বলেই ফারিয়া কাঁদতে থাকে। সজীব চুপ করেই আছে। ফারিয়া কিছু বলতে যাবে তার আগে কেউ একজন বলে ওঠে, আর ন্যাকামো সহ্য হচ্ছে না আমার। নিজে আমার ছেলেটাকে ঘর বাড়ি ছাড়া করে আবার এখন ঢং দেখাচ্ছে। 2 দিন আগেই মা তোকে আমি বললাম সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আমার ছেলের কাছে ফিরে আসতে। তুই তো আমার মুখের উপর না না কথা শুনিয়ে দিলি। আবার সোজা বলে দিলে আর নাকি ফিরবি না। এখন আবার কি হলো তোর? আমার ছেলেকে নিরুদ্দেশ করে এবার স্বাদ মিটেছে তোর? শাহেনা বেগমের এহেন আচরণ দেখে সবাই অবাক। সামিয়া কিছু একটা বলতে যাবে তার আগেই ফারিয়ার দাদি শাহেনা বেগমকে বেশ জোরেই ধমক দিয়ে থামিয়ে দেন। শানু, এইসব কি বলছিস তুই? ফারিয়া তোর ছেলের বউ। মানছি তার হয়তো দোষ আছে, তোর ছেলেরও তো কম দোষ নেই। ফারিয়া যেমন তাকে ভুল বুঝেছে, তেমনি তোর ছেলেও তো তার ভুল ভাঙানোর চেষ্টাই করেনি, উল্টো তাকে আরও ভুল বুঝিয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান থাকবেই, তাই বলে একেবারে তালাক? এভাবে একটা মেয়েকে বিপদে ফেলে হঠাৎ করেই দেশান্তর হয়ে যাবে সে? শাহেনা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়ের মুখের উপর কথা বলার সাহস তার নেই। ফারিয়ার দাদি একটু দম নিয়ে আবার বলতে শুরু করে, সজীব, তোমার ভাইকে ফোন করো। যতক্ষণ না পাও ততক্ষণ ফোন করেই যাও। তাকে তো জানাতে হবে। সব জানার পর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। মাঝখানে শাহেনা বেগম আবার বলে ওঠে, আবার কিসের সিদ্ধান্ত? সব তো জলের মতো পরিষ্কার। আমার ছেলে তার বউকে তালাক দিয়ে গেছে, তাই আর কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই এখানে। ফারিয়ার দাদি আবার আরও বেশি ক্ষেপে যায়। আবার শুরু করলি তুই? এত বয়স হলো আর এইটুকুও জানিস না যে পোয়াতি অবস্থায় তালাক হয় না? শাহেনা বেগম এবার একেবারে চুপ হয়ে যায়। আর বলার মতো কিছুই খুঁজে পায় না সে। ফারিয়ার দাদি আবার বলতে শুরু করে, বিয়ে 2 জন মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। বিয়ে একটা পবিত্র বন্ধন। সামান্য একটা কাগজের সইয়ের এত ক্ষমতা নেই যে তা ভেঙে দিবে। আর যদি শামীম ফারিয়াকে তালাক দিতেই হয়, তবে সে এসে সব নিয়মকানুন মেনে শরীয়ত মোতাবেক তালাক দিয়ে যাবে। তার জন্য শামীমকে ফিরতে হবে। সামান্য ভুল বোঝাবুঝিতে তো আর বউ বাচ্চাদের ত্যাগ করে দিতে পারে না সে। ফারিয়ার কানে বারবার বাচ্চা শব্দটা প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ, বাচ্চা। খুব তাড়াতাড়ি সে বাচ্চার মা হতে চলেছে আর শামীম বাবা। অথচ যে বাবা হতে চলেছে সে নিজেই জানে না এসবের কিছু। ফারিয়াও জানায়নি তাকে। ফারিয়ার অভিমানগুলো ছিল বড্ড বেশিই গভীর, আকাশ ছোঁয়া। সে যে প্রেগনেন্ট তা সে বেশ কয়েকদিন আগেই টের পেয়েছিল। বারবার শামীমকে বলতে গিয়েও বলতে পারেনি। ওই যে অভিমান, অভিমান বড্ড শক্ত একটা জিনিস। ফারিয়া না পেরেছে শামীমকে জানাতে, না পেরেছে পরিবারের অন্য কোনো সদস্যকে এই বিষয়ে কিছু বলতে। সেই দিনের পর থেকে শামীম একেবারে নিখোঁজ। সব বন্ধুবান্ধব থেকে শুরু করে যত আত্মীয় স্বজন ছিল সবার বাসায় খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, তবে শামীমের কোনো খোঁজ নেই। ওইদিকে ওই দিনে প্যাসেঞ্জার লিস্টেও শামীমের কোনো এন্ট্রি ছিল না। মাঝে কেটে গেছে প্রায় 8 মাস। অন্তির ভরা পেট। ইতিমধ্যে সজীব আর সামিয়ার ব্যাপারে সব জানাজানি হয়ে যায়। এবার শাহেনা বেগম সাফ জানিয়ে দেয় ওই পরিবারের কোনো মেয়েকেই সে আর ঘরে তুলবে না। তবে শাহেনা বেগমের ওই কথায় সজীব দমে যায়নি। সে মাকে সরাসরি জানিয়ে দিয়েছে, আমার যেমন ছেলে হিসেবে তোমাদের প্রতি দায়িত্ব আছে, তেমনি মানুষ হিসেবে নিজের প্রতিও কিছু দায়িত্ব আছে।
আমি আমার ভালোবাসাকে নিয়েই ভালো থাকতে চাই, এটা আমার নিজের প্রতি নিজের দায়িত্ব। শাহেনা বেগম আর কিছুই বলেননি। তার এক ছেলেকে তিনি হারিয়েছেন, তার উপর আরেক ছেলেকে তিনি হারাতে চান না। তাই একরকম বাধ্য হয়ে সামিয়াকে মেনে নেন। রিয়া এখন জিসানের কাছে বড্ড অপরাধী। জিসান যেমন নিজের কাছে, ঠিক তেমনি। সব মিলিয়ে সবাই ভালো আছে, শুধু ভালো নেই তারা দুইজন। একজন হলো ফারিয়া, আরেকজন হলো শামীম। ফারিয়া অপেক্ষায় আছে শামীমের জন্য। একদিন শামীম আসবে, সব মান অভিমানের পালা শেষ হয়ে যাবে, আর তারপর সব কিছু মিলেমিশে এক হয়ে যাবে। সব মান অভিমান, ভালো মন্দ সব কিছু মিলে নতুন করে ভালোবাসার সৃষ্টি হবে। ফারিয়ার প্রেগনেন্সি বেশ কমপ্লিকেটেড। একে তো বয়স কম, তার উপর অন্যান্য অনেক কমপ্লিকেশন তো আছেই। ফারিয়া নিজের একদম যত্ন নেয় না। তার ধারণা সে যখন বিপদে পড়বে তখনই শামীম আসবে তাকে বাঁচাতে। সবসময় এমনটাই হয়েছিল। সময় কারোর জন্য অপেক্ষা না করলেও সময়ের স্রোতে মানুষ ঠিকই ভেসে যায়। ভেসে গেলেও প্রিয় মানুষগুলোর প্রতি অনুভূতি, আবেগ, ভালোবাসাগুলো সর্বদা মানুষের হৃদয়েই থেকে যায় অনাদিকাল পর্যন্ত। হয়তো সেই অনুভূতিগুলো একটু পরিবর্তন আসে, তাতে কি, ভালোবাসা তো ভালোবাসাই হয়। কেমন আছো? কালকে বলবো। সবাই দিব্যি ভালো থাকার ভান করে আছে। কথা রেখো। কাকে বলবো? সবার কাঁধে একটা করে না রাখা কথার পাহাড়। কাকে বলবো? মনে রেখো। সবার হৃৎপিণ্ডে টাঙানো কয়েক প্রশস্ত রঙিন মুখোশ। কাকে বলবো? তুমি হাত ধরতে জানো? সবার মুঠোভর্তি স্বপ্ন, খুনের ঋণ। কাকে বলবো? শুনতে পাচ্ছ? কেউ এখানে কান পেতে নেই। কাকে বলবো? ইচ্ছে হলে আসতে পারো। সবাই যাবার জন্যে পা বাড়িয়ে প্রস্তুত। কাকে বলবো? দেখে যাও। তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। সবার চোখে চওড়া ফ্রেমের রূপালী আকাশ। সময় রুদ্র গোস্বামী। সন্ধ্যের সোনালি সূর্যের দিকে তাকিয়ে কবিতার লাইনগুলো গড় গড় করে আবৃত্তি করছিল শামীম। মাঝেই কেটে গেছে কয়েক মাস পেরিয়ে হয়তো বছরে ছুঁই ছুঁই। কানাডার একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতার পেশায় নিযুক্ত। দেশের পাট চুকিয়ে অনেক আগেই পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে যোগাযোগ নেই তার। তবে সজীবের সাথে যোগাযোগ আছে। যোগাযোগ বলতে অর্থের যোগাযোগ। প্রত্যেক মাসের শুরুতেই শামীম সজীবের ব্যাংক অ্যাকাউন্টে বেশ মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করিয়ে দেয়। টাকাটা সজীবের প্রয়োজন। শামীমের বেশ ধারণা ছিল সে আসার পরপরই হয়তো সজীব সামিয়াকে বিয়ে করবে। যেহেতু সজীব সবে স্টুডেন্ট, সেহেতু নিজের সংসার চালানোর ক্ষমতা তার নেই। এমনকি মাও তাদের মেনে নেবে না। তার উপর ফারিয়ারও একটা জীবন আছে। ফারিয়ার পড়াশোনা, ফারিয়ার বোনদের পড়াশোনা সব কিছু তো অচল হয়ে পড়বে। তাই শামীম যাবার আগেই সব ব্যবস্থা করে রেখে গিয়েছে। এদিকে সজীব খুব ভালো করেই জানে মাস শেষে তার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকাটা কে পাঠাচ্ছে। তবে সে চেয়েও শামীমের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছে না। কি করে পারবে? শামীম তো তার পুরনো ফোন নাম্বারটাও বদলে ফেলেছে। এদিকে সজীব প্রথম দিকে ভেবেছিল শামীম হয়তো এদেশেই আছে, হয়তো অভিমান করে কোথাও লুকিয়ে আছে। শামীমের পাসপোর্টটাও সজীব তার ভাইয়ের আলমারিতেই আবিষ্কার করেছিল। কিন্তু এটা যে ডেট এক্সপায়ার করা পাসপোর্ট, সেটা অবশ্য সজীব পরেই বুঝেছিল। নীলা ফিরে যাওয়ার 2 দিন পরই শামীমও চলে যায়। তবে এবার আর ইউকেতে নয়, সম্পূর্ণ নতুন জায়গায়। হয়তো সব কিছুর পরিকল্পনা শামীম অনেক আগে থেকেই করে রেখেছিল। সব মিলিয়ে প্রায় 9 মাস হলো শামীমের সাথে পরিবারের কারোরই যোগাযোগ নেই। আজ ফারিয়ার জন্মদিন। এই দিনটা শামীম কখনো ভুলতে পারে না। নার্সিংহোমের ছোট্ট দোলনায় সাদা টাওয়ালে মোড়ানো লাল টুকটুকে একটা পুতুল। তাকে প্রথম ছোঁয়া, চলে আসতে নিলে ছোট্ট ছোট্ট হাতে তুর্যর হাত বাড়িয়ে নেওয়া, সব কিছুই তুর্য স্মৃতিতে গেঁথে রেখেছে। তাই চাইলেও তুর্য এই দিনটা ভুলতে পারে না। হয়তো এই কারণেই ফারিয়াকে শামীমের এত বেশি করে মনে পড়ছে। শামীম চায়ও না কিছু ভুলতে। সে চায় ব্যর্থ প্রেমিকের মতো সারা জীবন প্রেমিকার স্মৃতি জড়িয়ে বেঁচে থাকতে। শামীমের বাকি জীবন ভালো থাকার জন্য এই স্মৃতিগুলোই যথেষ্ট। মাঝে মাঝে শামীমের ইচ্ছে করে ছুটে চলে যেতে তার মেহুর কাছে, সব মান অভিমানের পাহাড় ভেঙে দিয়ে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে মেহুকে সাফ সাফ জানিয়ে দিতে, তুমি আমার, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। তুমি চাইলেও আমি তোমাকে সারা জীবন আমার ভুবন খাঁচায় বেঁধে রাখবো, না চাইলেও। তবুও শামীম পারে না তার উপর অধিকার বোধ খাটাতে।
এসব আকাশ পাতাল চিন্তার মাঝে শামীমের ফোনটা বেজে ওঠে। শামীম আনমনেই ফোনটা রিসিভ করে হেলো বলতেই ফোনের ওপার থেকে মৃদু কান্নার আওয়াজ। শামীম প্রথমে কিছু বুঝতে না পারলেও কান্নার আওয়াজ যখন তীব্র হয় তখন শামীম বেশ বুঝতে পারে এটা কার গলা ছিল। শামীমের তাৎক্ষণিক মনে পড়ে এটা তো তার আগের নাম্বার। আজ হঠাৎই শামীমের নাম্বারটা অন করতে ইচ্ছে করেছিল, তাই করেছে। শামীম বেশ গম্ভীর গলায় জবাব দেয়, মেহু কেমন আছিস? কান্নার আওয়াজ ক্রমশ তীব্র হচ্ছে, তীব্র থেকে তীব্রতর। মেহু, মেহু, কান্না থামাবি? তুমি আসলে আমাকে ছেড়ে কেন গেলে? ফারিয়া কথাগুলো আর শেষ করতে পারেনি, লাইনটা হঠাৎই কেটে যায়। শামীম কল ব্যাক করতে চেয়েও কি মনে হতেই যেন ফোনটা আবার রেখে দেয়। লাইনটা কেটে যাওয়ায় ফারিয়ার কান্নার ব্যাগ আরও বেড়ে যায়। এদিকে ফারিয়া বার দুয়ে কল ব্যাক করলেও কলটা আর লাগছে না। ফারিয়া ফোন হাতে দ্রুত পায়ে নিচে নামতে থাকে, উদ্দেশ্য সজীবের কাছে যাওয়া। সজীব হয়তো আবার শামীমকে ফোনটা লাগিয়ে দিতে পারবে। সজীব নিচে ড্রয়িং রুমে বসা ছিল। জিসান, রিয়া, শাহেনা বেগম আর সঙ্গে সজীবের বাবা সবাই এসেছে ফারিয়াদের বাসায়। সাথে আবার বেশ কিছু অতিথিও আছে। হাজার হোক নতুন বউকে তো আর এমনি এমনি বাড়ি নিয়ে যাওয়া যায় না। আজ প্রায় 6 মাস পর ছোট ছেলে আর ছোট বৌমাকে তারা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। শাহেনা বেগম এক ছেলেকে হারিয়ে বেশ ভেঙে পড়েছে। তার এখন অন্ধের ষষ্ঠী হলো সজীব। সবাই ড্রয়িং রুমে বসে কথা বলা বলি করছিল। ফারিয়া একটু অসুস্থ থাকায় এইসব হইচই থেকে তাকে আলাদা করে রাখা হয়েছিল। ফারিয়া দোতলায় তার ঘরটাতে ছিল। ফারিয়া দ্রুত পায়ে নামতে গিয়ে হঠাৎ করে পা পিছলে সিঁড়ি বেয়ে পড়ে যায়। যদিও বেশ কটা সিঁড়ি বেয়ে নেমে পড়েছি ফারিয়া, তবে শেষের কটা সিঁড়ি সে আর পার করতে পারেনি। চোখের সামনেটা সম্পূর্ণ ঝাপসা হয়ে আসে তার। ভরা পেট, তার উপর অল্প বয়স, নিজেকে সামলাতেই হিমশিম খাচ্ছিল সে। ফারিয়া মেঝেতে চিত হয়ে পড়া মাত্রই সেন্স হারিয়ে ফেলে। এদিকে সবাই আচমকা এমন ঘটনা দেখে চমকে ওঠে। যে যার মতো নিজ নিজ জায়গায় মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে যায়। কারো মধ্যেই একটু নড়াচড়া করার মতো সামান্যটুকু ক্ষমতাও নেই। সবার ধ্যান ভেঙে দিয়ে শাহেনা বেগম চিৎকার দিয়ে উঠে, আমার ছেলেকে তো হারিয়েছি অনেক আগেই, তাকে ফিরিয়ে আনার শেষ সুতোটাও কি এবার হারিয়ে ফেলবো আল্লাহ। এতক্ষণে সজীবের ধ্যান ভাঙে। সজীব দ্রুত পায়ে ছুটে যায় ফারিয়ার কাছে। এদিকে যে যার মতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। একদল মানুষ কোনো কাজে না লাগলেও কানাঘুষো আর বিপদে পড়লে আগুনে ঘি ঢালতে পারে খুব ভালোভাবেই। আজ বাদে কাল বউয়ের বাচ্চা হবে, অথচ ছেলে তো একবারও বউকে দেখতেও এলো না। তার উপর অনেকেই তো কাঁদতে কাঁদতে মরছে। এই বাচ্চার দায়িত্ব কে নেবে? ছেলে তো বউ রেখে কোনো এক বিদেশি মেয়েকে নিয়ে ভেগেছে। তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রেই সেই একদল মানুষের খাতায় নাম লেখায় আমাদেরই খুব কাছের আত্মীয় স্বজনরা। আত্মীয় শব্দটা 3 অক্ষরের হলেও তার অর্থটা বেশ বৃহৎ। আত্মীয় হলো তারাই যাদের সাথে আত্মার সম্পর্ক থাকে। তবে বর্তমানে সম্পর্কগুলোর নাম একই থাকলেও অর্থগুলো পাল্টে গেছে। সজীব আর শামিয়া ফারিয়াকে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। দুজন মিলেই রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। শাহেনা বেগম সাথে যেতে চাইলে সজীব স্পষ্ট জানিয়ে দেয়, তুমি কেন যাবে না? ফারিয়া তোমাদের কেউ হয় না, ফারিয়ার বাচ্চা। শাহেনা বেগম শুরু করে দেয় তার ভুবন জুড়ানো ভাষণ। বাচ্চাটা কি ফারিয়ার একার নাকি? নাকি ওই বাচ্চা আমার ছেলেরও সন্তান? যদি বাচ্চার কোনো ক্ষতি হয় তখন কি হবে? তাই আমিও হাসপাতালে যাব। এবার সজীব যেন রাগে ফেটে পড়ে। সজীব বলল, ফারিয়া তোমাদের কেউ হয় না, বেবিটা শুধুমাত্র ফারিয়ার একার। ওদের উপর তোমার বা তোমাদের কারো কোনো অধিকার নেই। কি বললি? যা বলেছি ঠিকই বলেছি। আর এখানে তোমাদের বলতে আমি, তুমি আর তোমার আদর্শ ছেলেকে বুঝিয়েছি যে এইটুকু বাচ্চা মেয়েকে এত কিছুর মধ্যে একা ফেলে পালিয়ে গেছে। সজীব এবার নিজের রাগকে কিছুতেই সামলাতে পারছিল না। রাগে যেন তার গোটা শরীর কাঁপছিল। এদিকে ফারিয়া থেকে থেকে ব্যথায় কাতরাচ্ছে। সজীবকে তাড়া দিয়ে শামিয়া বলে ওঠে, এসবের অনেক সময় পাবে, তবে তার আগে আপুকে তো হাসপাতালে নিতে হবে। সজীব এবার নিজেকে কিছুটা সামলে নিয়ে ফারিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। সঙ্গে অবশ্য শামিয়াও ছিল, তবে আরও অনেকেই আসতে চাইলেও সজীব কারো কথাই শোনেনি। এদিকে তখন ফারিয়ার সাথে কথা বলার পর থেকেই শামীমের কেমন যেন খুব অস্থির লাগছিল। বারবার ফারিয়াকে দেখতে ইচ্ছে করছিল তার।
ফারিয়ার প্রতি কেমন একটা অদ্ভুত টান অনুভব করছিল শামীম। যদিও এই রকমটা আগে কখনো হয়নি, তবুও আজ, কথায় আছে, বুকের পাঁজরে যখন টান লাগে তখন শরীরের সকল অঙ্গ পতঙ্গ কেঁপে ওঠে। ফারিয়াদের ওইখানে সন্ধে হলেও শামীমের এখানে সকাল। ঠিক সকাল নয়, ভোরের মতো। বেলা গড়িয়ে সময় পেরিয়ে যাচ্ছে। শামীম এখনো একইভাবে সূর্যটার দিকে তাকিয়ে আছে, তবে তার চোখ কেন যেন ক্ষণিকের জন্যেও ক্লান্ত হচ্ছে না। বার দুয়েক অফিস কলিগ তাকে খাওয়ার জন্য ডেকে গেলেও শামীমের আজ কোনো হেলদোল নেই। শামীমের বুকে এক অজানা ঝড় সব কিছু এলোমেলো করে দিচ্ছে। এলোমেলো করে দিচ্ছে শামীমের ভেতরটাকে। শামীমকে ফারিয়ার আত্মা বলছে ফিরে যেতে, ফিরে যেতে তার প্রিয়সীর কাছে। তবে শত চাওয়া পাওয়ার মাঝেও চন্দ্রবিন্দুতে কোথাও একটা কিন্তু থেকেই যায়, যেই কিন্তুর শেষ পরিণতি বোঝার মতো বোধ শক্তি এখন আর শামীমের নেই। নিজের সাথে অনেক বোঝাপড়ার পর শামীম অবশেষে সিদ্ধান্ত নেয় প্রিয়সীর কাছে তাকে ফিরতেই হবে। একবারের জন্য হলেও ফিরতেই হবে তাকে। এদিকে কয়েক ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু ফারিয়ার লোয়ার পেইন উঠছে না, আবার জ্ঞানও ফিরছে না। বার দুয়েক চোখ মেলে তাকালেও পরক্ষণে আবার নিতিয়ে পড়ছে। ডাক্তার সাফ জানিয়ে দিয়েছে তাকে সিজার করাতেই হবে, কিন্তু শাহেনা বেগম তাতেও নারাজ। এতটুকু মেয়ের পেট কেটে তাকে সারা জীবন অকেজো করে রাখব। মায়ের মুখে মস্ত বড় তালা ঝুলিয়ে দিয়ে সজীবী ফারিয়ার লিগাল গার্ডিয়ান হিসেবে হসপিটালের অফিসিয়াল পেপার সাবমিট করে। এদিকে আবার নতুন বিপদ। ফারিয়ার অনেক ব্লাড লস হয়েছে, আবার পিচ্চি মানুষ হওয়ায় শরীরে ব্লাডের যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। ফারিয়ার ব্লাড গ্রুপের সাথে কারো ব্লাড গ্রুপই মিলছে না। ব্লাড অ্যারেঞ্জ না হওয়া পর্যন্ত অপারেশনও স্টার্ট হবে না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ব্লাড ডোনার নিজে এসেই হাজির। ব্লাড ডোনার আর অন্য কেউ নয়, স্বয়ং রিয়া। রিয়াকে দেখে প্রথমে সজীব, সামিয়া আর শাহেনা বেগম তিনজনই অবাক হয়। যে মেয়ে ফারিয়াকে একেবারে সহ্য করতে পারত না, ফারিয়ার নামে দিনে 2 বার গাল মন্দ করত, ফারিয়াকে সরানোর জন্য বোনের সঙ্গ দিয়ে এত কাণ্ড করালো, তার মধ্যে হঠাৎ এত পরিবর্তন। তবে রিয়া কোনো দিকে গ্রাহ্য না করে নিঃশব্দে সোজা ডাক্তারের কাছে চলে যায়। ফারিয়ার প্রয়োজন মতো রক্ত দিয়ে আবার নিঃশব্দে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। একে তো রিয়া কারো সাথে নিজে যেচে কথা বলেনি, তার উপর শাশুড়ি মা কথা বলতে আসলেও তাকে এড়িয়ে গেছে। কোনো কথার রোড় না দিয়েই গট গট করে হাসপাতাল থেকে বেরিয়ে যায় সে। রিয়া ভাবির মধ্যে এত পরিবর্তন কিছুতেই মানতে পারছিল না সজীব। এপাশ ওপাশ পাইচারি করতেই চোখ যায় করিডোরের এক পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা জিসানের দিকে। সজীব জিসানের কাছে এগিয়ে যেতেই জিসান একরকম চমকে যায়। তার ধারণা ফারিয়ার এই দশার জন্য সেই দায়ী, তাই তার ভেতরের অপরাধ বোধ তাকে এই অবধি টেনে এনেছে। সজীব বড় ভাইয়ের সাথে কথা বলে আবার নতুন সত্য আবিষ্কার করে। ঠিক সত্য নয়, একটা রহস্য, রিয়া ভাবির এত উদার হওয়ার রহস্য। জিসান একরকম জোর করেই রিয়াকে এই অবধি টেনে এনেছে। ফারিয়ার ব্লাড ডোনার না পাওয়ায় রিয়াকে এখানে এনে জোর করেই ব্লাড ডোনেট করিয়েছে সে। তাছাড়া এই মুহূর্তে কোনো উপায় ছিল না তাদের। এবার সজীবের কাছে রিয়ার এত উদার হওয়ার ব্যাপারটা পরিষ্কার হলো। এদিকে শামিয়া বার চারেক শামীমের নাম্বারে ডায়াল করেই যাচ্ছে। প্রথমবার ফোনটা লাগলেও পরের বারগুলোতে নট রিচেবলের বন্যা বয়ে যাচ্ছে। গোটা রাস্তা ফারিয়ায় যতবারই জ্ঞান ফিরেছে ততবারই আধো বুলিতে শামীমের নাম নিয়েই গেছে সে। শামীমকে ফোন করে বারবার, হতাশ হয়ে শামিয়া আশা ছেড়ে দিলেও চেষ্টা ছাড়ছে না। যেখানে বোনের জীবন নিয়ে প্রশ্ন, সেখানে এত সহজে হাল ছাড়লে কি চলে? না, কখনোই না। শামিয়া আবার শামীমকে ফোন করতে যাবে, তখনই সজীব এসে শামিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। অনেক তো হলো, এবার অন্তত ক্লান্ত হও। মানে কি লাভ বারবার ফোন করে? আপু চায় শামীম ভাইয়াকে, আর তাছাড়া সে তো বাচ্চাটার বাবা, তারও জানার অধিকার আছে। অধিকার মাই ফুড, অধিকার এমনি এমনি জন্মায় না, অধিকার অর্জন করে নিতে হয়। আজ থেকে ফারিয়ার জীবনে শামীম নামের কোনো অস্তিত্বই থাকবে না। কি বলছো এসব? ফারিয়ারা একাই বাঁচতে পারে, তাদের বাঁচার জন্য এমন ভালোবাসার প্রয়োজন পড়ে না। সজীব এইটুকু বলে পেছনে ফিরে তাকাতেই অপারেশন রুম থেকে ডাক্তার বেরিয়ে এসে সজীবের সামনে দাঁড়ায়।
সজীব, মিসেস ফারিয়া মাহমুদের বাড়ির লোক তো আপনিই, তাই না? সময় মানুষের জন্য অপেক্ষা না করলেও মানুষকে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। মানুষকে অপেক্ষা করতে হয় সঠিক সময়ের জন্য। যদি মানুষ সময়কে থামিয়ে রাখতে পারত, তাহলে হয়তো মানুষকে দুঃখের পাঠ কখনোই পড়তে হতো না। কিন্তু আফসোস, সময়ের চাবিকাঠি কারো হাতেই নেই। সে নিজের গতিতে বয়েই চলেছে, কখনো ভালো তো কখনো খারাপ। এদিকে সময়ের স্রোতে গা ভাসিয়ে ফারিয়া পার করে ফেলেছে তার বিবাহিত জীবনের 5টি বছর। আজ তাদের 5ম বিবাহবার্ষিকী। দিনটা অন্য মেয়েদের কাছে যেমন স্পেশাল হয়, দিনটা ফারিয়ার কাছে তার চেয়ে অনেক বেশি। ফারিয়ার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের শুরু হয়েছিল এই দিনটার মাধ্যমে। তবে সব ভালো খারাপের মধ্যে দিয়েই সবাইকে ঘুরে দাঁড়াতে হয়। ফারিয়াও সেই চেষ্টাটাই করছে। ফারিয়া এখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে। আপাতত সে 3য় বছরের স্টুডেন্ট। ফারিয়া তাড়াতাড়ি ক্লাস শেষ করে একরকম ছুটে ছুটেই বাড়ি আসছিল। ক্লাসে আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছে। বাড়িতে একজন তার জন্য অপেক্ষা করছে। সময়ের একটু এদিক ওদিক হলে ফারিয়াকে একেবারে নাজেহাল করে ছাড়বে। ফারিয়া তাড়াতাড়ি বাড়ি এসে দরজার বেল বাজাতেই ফারহা, মানে ফারিয়ার একেবারে ছোট বোন, দরজা খুলে ফারিয়ার সামনে দাঁড়ায়। চুল টুল একেবারে এলোমেলো হয়ে আছে। গালের বা পাশটায় 2 আঙ্গুলের আঁচড়ের দাগ। ফারহার গালে ফারিয়া হাত বুলিয়ে জিজ্ঞেস করে, ফারহা, তোর গালে কি হয়েছে? ফারহা কাদো কাদো মুখে ফারিয়াকে উত্তর দেয়, আপু, তোর আসতে দেরি হচ্ছিল বলে আমি একটু ওর কাছে গেলাম। ভাবলাম হয়তো রাগ টাগ করছে। আমি গিয়ে দেখলাম ও 2 গাল ফুলিয়ে বসে আছে। তারপর আমি ওকে একটু খেলতে ডাকলাম, কিন্তু ও এলো না। আমি ওকে একটু মজা করেই বললাম, না খেললে ওর সব আইসক্রিম খেয়ে নিব। তারপরই ও বাঘের মতো আমার দিকে এগিয়ে এসে আমাকে এভাবে আঁচড়ে দিল। কথাটা বলেই ফারহা আবার কেঁদে দেয়। ফারিয়া মুচকি হেসে ফারহাকে কাছে টেনে নেয়। তোর কি দরকার ছিল ওকে রাগানোর? আমি আবার রাগালাম কই? তোর মেয়ের তো রাগ সব সময় নাকের ডগাই থাকে। কিছু বললেই দুম করে রাগগুলো নাক থেকে মাথায় চলে যায়। হা হা হা, একদম বাপকা বেটি। শামীম ভাইয়াও তো এমনই ছিল, একটুতেই রেগে যেত। ফারহা কথাটা বলেই জিভে কামড় দেয়। থুরু কি বলতে কি বলে ফেলল সে। ফারিয়া আর কথা না বাড়িয়ে ফারহাকে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরে। ফারিয়ার মেয়ে শামীমা, 4 বছর বয়স। সেদিন অনেক কমপ্লিকেশনের মাঝেই শামীমার জন্ম হয়। আল্লাহ না চাইলে হয়তো সেটা সম্ভব ছিল না। তবে আল্লাহ মাঝে মাঝে মানুষকে নিজের হাতেই অনেক কিছু দেন। ফারিয়াকেও দিয়েছে বেঁচে থাকার একটা নতুন মানে। সব খারাপের সাথেই কিছু কিছু ভালো থাকে, যা খারাপগুলো থেকে পাওয়া খারাপ লাগাগুলোকে আড়াল করে দেয়। ফারিয়ার জীবনে শামীমা তেমনই একজন। এদিকে ফারহা সবে 7ম শ্রেণীতে উঠেছে। সেই সুবাদে ফারহা আর শামীমাকে বাড়িতে সমানই ধরা হয়। আবার এই বাড়িতে সবচেয়ে লড়াকু ওরা দুজন। সব সময় দুজন কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। আবার দিন শেষে দুজনের কেউই কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ফারিয়া ফারহাকে সাথে নিয়ে ঘরের ভেতরে যেতেই দেখে শামীমা বারান্দার রকিং চেয়ারটাই বসে দোল খাচ্ছে। ফারিয়াকে ঘরের আসতে দেখেই শামীমা মুখ ঘুরিয়ে নেয়। ছোট খালামুনি, তুমি মাম্মামকে বলে দাও মাম্মাম কি ভুলে গেছে যে আজকে তার শামীমা পাখির স্কুল ইউনিফর্ম নিতে যাওয়ার কথা ছিল। ফারহা একটু নাক টেনে শামীমাকে বলে, আমি শামীমার সাথে কথা বলবো না, আমি খুব রাগ করেছি। ফারিয়ার সাথে সাথে মনে পড়ে শামীমার জিদে ফারিয়া শামীমাকে একটা কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ক্লাসে ভর্তি করে দিয়েছে। আপাতত শামীমার স্কুলেই টিচার হিসেবে কাজ করছে। সেই সুবাদে পুচকে শামীমার ভর্তিতে কোনো সমস্যা হয়নি। ফারিয়া শামীমার কাছে গিয়ে শামীমাকে জড়িয়ে ধরে, মাম্মামের সব মনে দেখো আমি এটা কি এনেছি। কথাটা বলেই শামীমার দিকে একটা ব্যাগ এগিয়ে দেয়। শামীমার খুশি হয়ে ব্যাগটার দিকে হাত বাড়াতেই ফারিয়া হাত সরিয়ে নেয়। ছোট খালামুনিকে সরি বলো, বলো বলো, খালামুনি ব্যথা পেয়েছে দেখো দেখো। শামীমাকে আঙ্গুল দিয়ে ফারহার গাল দেখিয়ে শামীমার সাথে সাথে ফারহার কোলে লাফিয়ে উঠে ফারহার গালে গুনে গুনে 5টা চুমু একে দেয়। নেও খালামুনি, তোমাকে তুতু দিয়ে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। হু। সাথে সাথে ফারহাও হেসে শামীমাকে জড়িয়ে ধরে। এদিকে এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করে বাহিরে বেরিয়ে আসে শামীম। গুনে গুনে 5 বছরের কাছাকাছি সময় সে এদেশ থেকে দূরে সরে আছে। বলতে গেলে নিজের পরিবার পরিজন সব কিছুর থেকে দূরে সরে আছে সে। দূরে বললে ভুল হবে, সব কিছুকে ত্যাগ করে ওই অচেনা শহরে পা রেখেছিল সে। আজ আবার এই চেনা শহরে ফিরতে হচ্ছে তাকে।
তবে এই শহরে আবার ফিরে এলেও পরিবারের কাছে ফিরবে কি না সে নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে আছে সে। যদিও নাইট শিফটের ফ্লাইট ছিল তাই শামীম সরাসরি বাড়ি না গিয়ে একটা হোটেলে উঠে। মূলত বিশ্ববিদ্যালয়ের একটা কনফারেন্সে তাকে অ্যাটেন্ড হতেই হবে, একেবারে বাধ্য বলেই স্বামী সেই চেনা শহরে আবার পা রাখল। আজ শামীমার প্রথম দিন স্কুলে। অদ্ভুতভাবে আজ স্কুলে এক বিশেষ প্রোগ্রাম আছে। ফারিয়া শামীমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে শামিয়ার সাথে কথা বলে নিজে রওনা হয়ে যায় ক্লাস অ্যাটেন্ড করতে। ক্লাস শেষ করেই আবার ফিরে আসবে। ফারিয়া অবশ্য এরকম অনুষ্ঠানে থাকতে চায়নি, কিন্তু শামীমার জিদের সামনে ফারিয়াও দাঁড়াতে পারে না। এদিকে এসে থেকেও একবারের জন্যও দু চোখের পাতা এক করতে পারেনি শামীম। অতীত যে বড় সর্বনাশা চাইলেও কি তাকে মুছে ফেলা যায়? শামীমের এক মন বলছে ফারিয়াকে একবার দূর থেকে হলেও দেখে আসতে। হয়তো তার কাছে যাওয়া যাবে না, হয়তো তাকে ছুঁয়ে দেখা যাবে না, তবু একবার চোখে দেখা তো দেখা যাবে। অন্তত দৃষ্টির পিপাসা তো মিটবে। কিন্তু শামীম চাইলেও এই সিদ্ধান্ত নিতে পারছে না। ফারিয়াকে অন্য কারো সাথে দেখার মতো ক্ষমতা তার নেই। যদি সাগর ফারিয়ার সাথে দেখা না করতে দেয়, কিংবা ফারিয়া নিজে থেকেই আড়ালে থেকে যায়, তখন এই মুহূর্তগুলোর সম্মুখীন হওয়ার সাধ্য শামীমের নেই। তাই এমন দোটানা। সকালে শামীম কফি হাতে দাঁড়াতেই শামীমের ক্লাস ফ্রেন্ড হাজির। কনফারেন্সে তাকেও ইনভাইট করা হয়েছে। শামীম বেস্ট ফ্রেন্ডকে দেখে বেশ খুশি হয়। অনেক দিন পর তোর সাথে দেখা, প্রায় 3 বছরের মতো। রাজা, লন্ডনে একটা সেমিনারে দেখা হয়েছিল। অবশ্য ফোনে তো যোগাযোগ আছেই, তা ঠিক। তো আজ কি করছিস সারাদিন? সেমিনার কনফারেন্স তো বিকেলে। কিছুই না, নাথিং, আপাতত বসেই আছি। তাহলে চল। কোথায়? আমার বউয়ের ছোট্ট স্কুলটাতে। কিসের স্কুল? ভুলে গেলি? ওর শখ মেটানোর জন্য একটা কিডস স্কুল খুলে দিয়েছিলাম আজকে। অবশ্য ছোট্ট স্কুলটা অনেক বড় হয়ে গেছে তবু। বাই দা ওয়ে, আজকে স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, স্বাভাবিকভাবেই আমাকে যেতে হবে। ভাবলাম তুইও চল একবার, গেস্ট হিসেবে ফাংশনটা অ্যাটেন্ড করলে তোরও ভালো লাগবে। আফটার অল ইউ লাভস কিডস। শামীম হেসে বলে, কিডস? চল যাওয়াই যায়। গেলে অবশ্য মন্দ হয় না। রাজা, তাহলে রেডি হও ম্যান। অনলি 5 মিনিটস। ওকে ডান। শামীম, বাহ, তুমি তো বেশ ভালোই আছো দেখছি। স্বামী সন্তান, হ্যাপি ফ্যামিলি। মানে, মেহু, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে? কিসের কম ছিল আমার বলো? শামীম ফারিয়ার 2 হাত চেপে ধরে। ফারিয়া অবাক হয়ে তাকিয়ে আছে শামীমের দিকে। শামীমের চোখের দিকে তাকিয়ে সে যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে। স্কুল অডিটোরিয়াম, সবাই বসে আছে। শামিয়া শামীমার হাতে বড় একটা চকোলেট ধরিয়ে দিয়ে শামীমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে একটু ওদিকে তার ক্লাসের বাচ্চাদের কাছে যায়। বাচ্চারা বেশ হইচই করছিল, তাদের শান্ত করাতে হবে। এদিকে ফারিয়া আবার দেরি করে ফেলেছে শামীমার কাছে যেতে। শামীমা নাক মুখ কালো করে বসে আছে। অনেকক্ষণ মেজ খালামুনিকে না দেখতে পেয়ে ছোট্ট শামীমা এদিক ওদিক তাকায়। এবার একটু ঘাড় ঘুরাতেই চোখে পড়ে দরজার দিকে। সেখানে আরো কিছু বাচ্চাদের সাথে ফুল হাতে অপেক্ষা করছিল শামিয়া। শামীমা খালামুনিকে দেখে গুটি গুটি পায়ে চেয়ার থেকে নেমে গ্যালারি পার করে দরজা বরাবর খালামুনিকে উদ্দেশ্য করে দৌড় দেয়। তখন এন্ট্রি হয় শামীম। ছোট শামীমার ঝুঁটি দুলিয়ে দুলিয়ে দৌড়ানোর সময় কোনো দিকে তাকায় না। তাই অসাবধানতায় ধাক্কা খায় শামীমের সাথে। সাথে সাথে উপুর হয়ে ধপ করে নিচে পড়ে যায়। শামীমা নিচে পড়তেই হাতের চকোলেটটাও নিচে পড়ে যায়। শামীমা পায়ে ব্যথা পেয়েছে, হাঁটু ছিলে গেছে। এদিকে শামীমও হাঁটু গেড়ে শামীমার সামনে বসে পড়ে, সরি বেবি, ব্যথা পেয়েছো? আমি আসলে দেখতে পাইনি, আর তুমিও তো। এভাবে কেউ দৌড় দেয় নাকি? খানিকক্ষণ চুপ থেকে শামীমা একবার মাটিতে পড়ে থাকা চকোলেটের দিকে তাকায়, একবার তাকায় ছিলে গিয়ে লাল হয়ে যাওয়া হাঁটুর দিকে, এবার সে শামীমের দিকে তাকিয়ে ফুল স্পিডে কান্না জুড়ে দেয়। এতক্ষণ কাজে ব্যস্ত থাকা শামিয়ার কানে শামীমার গলা আওয়াজ শোনা যায়। শামিয়া একরকম ছুটে ছুটেই আসে শামীমার কাছে। ততক্ষণে শামীমাকে শামীম কোলে তুলে নিয়েছে। নানা রকম কথা বলে তাকে চুপ করানোর চেষ্টা করছে। আর শামীমার চকোলেট মাখানো হাতে শামীমের কলার জড়িয়ে কেঁদেই চলেছে। মাঝে মাঝে 2-1 কিল ঘুষিও মারছে। সবাই তো অবাক শামীম শামীমার কাণ্ড দেখে। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে শামিয়া। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার কাছে যেন সবকিছু স্বপ্নের মতো লাগছিল। এদিকে তো শামীম আর শামীমাকে ঘিরে ছোটখাটো ভিড় জমে গেছে। শামিয়া ভিড় ঠেলে শামীমার কাছে এগিয়ে যায়। শামিয়া গুটি গুটি পায়ে শামীমের পাশে এসে দাঁড়ায়। এদিকে শামীম ব্যস্ত ছোট্ট শামীমাকে সামলাতে। শাসিয়াকে দেখে শামীমার আরো জোরে চিৎকার করে ওঠে, ও খালামুনি, ও খালামুনি, দেখো না, এই লোকটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।
আমার চকোলেটটাও ফেলে দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে। কথাগুলো বলেই আবার কাঁদতে শুরু করে দেয় শামীমা। এদিকে শামীম সামিয়া দেখে কি বলবে বুঝতে পারছিল না। সামিয়া, তুই ভালো আছিস? আর এই পিচ্চিটা, ওকে চিনিস তুই? মেজো খালামুনি এই পচা আঙ্কেলটা খুব পচা। এইটুকু বলেই শামীমা সামিয়ার দিকে ঝাঁপিয়ে পড়তেই শামীম আবার শামীমাকে কোলে জড়িয়ে নেয়। কি হলো সামিয়া, কথা বলছিস না কেন? এই পিচ্চিটাকে? শামীম ভাইয়া, তুমি তুমি কেমন আছো? আর ও শামীমা, আমাদের শামীমা পাখি। আর ও তো। সামিয়া এইটুকু বলতেই শামীমা চিৎকার দিয়ে ওঠে, মাম্মাম দেখো, এই পচা আঙ্কেলটা আমাকে ব্যথা দিয়েছে, আবার আমাকে হাত দিয়ে বেঁধে রেখেছে, মেজো খালামুনির কাছে যেতেও দিচ্ছে না। এইটুকু বলেই শামীমা শামীমের কোলে লাফালাফি শুরু করে দেয়। এবার শামীমের হাতের বাঁধন আলগা হয়ে আসে। তার সামনে যে দাঁড়িয়ে আছে তার প্রিয়সী, যাকে একবার দেখার জন্য কত অপেক্ষা প্রতীক্ষা। শামীম ঠায় দাঁড়িয়ে আছে। এদিকে ফারিয়াও বরফের মতো জমে গেছে। শামীমা শামীমের কোল থেকে নেমে সোজা ফারিয়ার কোলে লাফিয়ে ওঠে। আপাতত তাদের ঘিরে উৎসুক জনগণ হাঁ করে তাকিয়ে আছে। তাদের কাণ্ড কারখানা কারোরই মাথায় ঢুকছে না। এদিকে শামীমের বন্ধুও ফারিয়াকে এভাবে বাচ্চা হাতে দেখে আরো বেশি অবাক হয়ে যায়, যেহেতু সে শামীম ফারিয়ার ব্যাপারে শুরু থেকেই সবটা অবগত। ঘটনাটা সেখানে থামিয়ে দিয়েই দুজনই নিজ নিজ জায়গায় গিয়ে বসে পড়ে। এদিকে দুজনের বুকেই এক অজানা প্রবল ঝড় সময়ের সাথে নিজের গতি বাড়িয়েই চলেছে। অবশেষ অনুষ্ঠান শেষ করে ফারিজা শাসিয়া শামীমাকে নিয়ে চলে যেতে নিলে শামীম এসে তাদের পথ আটকায়। ফারিয়ার হাত ধরে টেনে নিয়ে যায় মঞ্চের পেছনে, লোকচক্ষুর আড়ালে। তখন অবশ্য শামীমা ফারিয়ার কোলেই ছিল। শামীম যখন ফারিয়ার হাতের ডানা শক্ত করে ধরে তখন শামীমা শামীমের হাত খামচে দেয়। পচা আঙ্কেল, তুমি আমাকে ব্যথা দিয়েছো, এখন আমার মাম্মামকেও ব্যথা দিবে। শামীম শামীমার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। এখন সে ফারিয়াকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না। দেখতে পেলেও তাদের কথা গ্রাহ্য করার মতো মন মানসিকতা তার নেই। এদিকে ফারিয়া আরও নিজেকে গুটিয়ে নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এবার শামীমের প্রথম প্রশ্ন ছিল, তুমি খুব ভালো আছো তাই না? ফারিয়া এমন প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিল না। ফারিয়া ভেবেছিল শামীম হয়তো তাকে জিজ্ঞেস করবে বাচ্চাটা নয়তো অন্য কিছু, বাচ্চা সম্পর্কেই। তবে এমন প্রশ্ন মোটেও আশা করেনি সে। ফারিয়া থতমত খেয়ে যায়। ফারিয়াকে এমন আমতা আমতা করতে দেখে শামীম মুচকি হাসে। এই হাসিটা ছিল এরকম যাকে বলে ঠোঁটে হাসি অন্তরে বিষ। ফারিয়াকে হালকা করে ধাক্কা দিয়ে শামীম বলে ওঠে, বাহ, তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি বেশ ভালোই আছো। স্বামী সন্তান, হ্যাপি ফ্যামিলি, যাকে বলে ভরা সংসার মানে। মেহু, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে? কিসের কম ছিল আমার বলো? আমি তো পারিনি স্বার্থপর হতে, আমি তো পারিনি একটা মুহূর্তের জন্যেও তোমাকে ভুলতে। তাহলে তুমি কেন হলে? কেন ভুলে গেলে আমাকে? এরকম একটা সংসার, বাচ্চা, তুমি, আমি আর আমাদের এরকম একটা মেয়ে তো আমাদেরও থাকতে পারতো। কিন্তু তুমি তুমি কি সব ভুলে গেছো? কি ভুলেছি আমি? কিছু ভুলিনি। না তেমার কথা, না তোমার সাগর ভাই। ওহ সরি, এখন তো আর সে তোমার ভাই নাই, অন্য কিছু। শামীম, তুমি সেদিন মানে সেই রাতের কথা ভুলে গেছো? ও তো শামীমা, ও তো। শামীম রাগে ফোঁস করতে করতে ফারিয়াকে বলে, কিসের রাত, দিনের কথা বলছো তুমি? এবার ফারিয়া একটা ঢোক দিলে চোখের পানি মুছে শামীমকে জবাব দেয়, আপনি হয়তো আমাকে ভুলেননি, তবে আপনার জীবনে আমার গোটা অস্তিত্বটাকেই ভুলে গিয়েছেন। কি? ফারিয়াকে আরো শক্ত করে চেপে ধরে, দয়া করে আমার সাথে এমন অসভ্যতামো করবেন না, না হলে আমি লোক ডাকবো। ভুলে যাবেন না আমি আপনার এক্স ওয়াইফ, আমাদের ডিভোর্স হয়ে গেছে। সেই সুবাদে আমাদের উপর আপনার কোনো অধিকার নেই। কথাটা বলেই ফারিয়া শামীমার হাত ধরে সামনের দিকে হাঁটা শুরু করে। শামীমা এতক্ষণে ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়েছিল। ফারিয়া শামীমার গুটি গুটি পায়ে এগিয়ে যায় সামনে। সামনের দিকে যে তাদের জন্য অপেক্ষা করছে নতুন এক ভোর। এদিকে শামীম দেয়ালে সজোরে বাড়ি দিয়ে চিৎকার করে বলে, ডিভোর্স মাই ফুট ইউ ডামেন। সম্পর্কের গুরুত্ব মানুষের চেয়ে বেশি কেই বা বুঝে। তবে সমস্যা হলো কখনো কখনো এই মানুষই সম্পর্কগুলোকে এতটাই জটিল করে ফেলে যে তখন সম্পর্কগুলোকে পর্বত সমান ভার মনে হয় এই সম্পর্কহীন নানারই জীবনই হয়তো মুক্তির একমাত্র পথ। ফারিয়ার অবস্থাও হয়েছে ঠিক একই মতো। এতদিন সে অপেক্ষা করছিল শামীমের জন্য। কবে শামীম ফিরবে, আর কবে তার কাছে ক্ষমা চাইবে, আর কবেই বা সব কিছু গুছিয়ে নেবে। অথচ এখন তাদের সম্পর্ক এতটাই জটিল থেকে জটিলতর রূপ নিয়েছে যে তারা দুজনের কেউই চেয়েও সব কিছু আগের মতো করতে পারছে না, না পারছে হারানো সময়গুলোকে ফিরিয়ে আনতে।
ফারিয়া যদি পারতো তাহলে সময়টা বদলে ফেলতো, ফিরে যেত সেই সুন্দর সাজানো গুছালো সম্পর্কে, যেখানে শামীম নিজের বুক পেতে রাখত আর ফারিয়া সুযোগ বুঝে লাফিয়ে পড়তো সেই উন্মুক্ত বুকে। আর শামীম সে তো ব্যস্ত থাকতো প্রিয়তমাকে শক্ত করে হৃদয়ের মাঝে। এদিকে শামীম শামীমের জায়গায় ঠিক, ওইদিকে ফারিয়া ফারিয়ার জায়গায় ঠিক। যে যার নিজ নিজ জায়গায় নিজের ভুলগুলো দেখতে পাচ্ছে না। মানুষ এমনই হয়, কেউ নিজের দোষ দেখতে পায় না, সবাই অন্যের দোষগুণ নিয়ে মেতে থাকতে পছন্দ করে। এদিকে ছোট্ট শামীমা পড়ে গেছে এক অদ্ভুত চিন্তায়। তার ছোট্ট মাথায় এসবের কিছুই ঢুকছে। স্কুলে ওই পচা আঙ্কেলের সাথে মাম্মামের অমন ঝগড়া, আঙ্কেলটা আবার মাম্মামের হাতে ব্যথাও দিয়েছে। এদিকে আবার আঙ্কেলের সাথে ঝগড়া করে এসে মাম্মামও সেই থেকে কেঁদেই যাচ্ছে। এসবের অর্থ কি? ছোট্ট শামীমা বারবার একে ওকে প্রশ্ন করছে, আবার মাম্মামকেও সরাসরি প্রশ্ন করেছে, তবে কেউ তাকে কোনো ওর দিচ্ছে না। এদিকে শাহেনা বেগম ছেলে ফিরার খবর পেয়ে সরাসরি হোটেলে হানা দিয়েছে। যে করেই হোক ছেলেকে তার বাড়ি ফিরিয়ে আনতেই হবে। শাহেনা বেগম হোটেলে গিয়ে কেঁদে কেটে বান এনেছে। মায়ের কান্নার কাছে অবশেষে শামীম পরাজিত হয়ে বাড়ি ফিরে আসে। বলতে গেলে শামীম নিজে থেকেই বাড়ি ফিরতে চেয়েছে ফারিয়া কারণে। শামীমকে নিয়ে শাহেনা বেগম বাড়ি ফিরতেই শামীমকে দেখে সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক সজীব। শামীম সবার সাথে কুশল বিনিময় করে সজীবের কাছে এড়িয়ে যেতেই সজীব শামীমকে এড়িয়ে যায়। শামীম একটু অবাক হয়ে আবার সজীবের কাছে এগিয়ে যেতেই সজীব শামীমকে সোজা সাপটা জবাব দেয়, আমি তোমার কাছে অনেক ঋণী। শুধু আমি কেন, আমি, শামিয়া, ফারিয়া আর মামার গোটা পরিবার সবাই তোমার কাছে অনেক ঋণ করে বসে আছি। তুমি নিশ্চয়ই সেই ঋণের শোধ তুলতে এসেছ। শামীম একটু অবাক হয়ে সজীবকে ওর দেয়, কিসের ঋণ ভাই, কি বলছি সেই সব? যা সত্য তাই বলছি। আমি একটা চাকুরির চেষ্টা করছি, চাকুরিটা হয়ে গেলে আর তোমাকে টাকা দিতে হবে, তাই না কি? হুহো, যাদের তুমি স্বীকারই করো না তাদের খরচ কেন দিবে তুমি? মানে? শাহেনা বেগম দুই ভাইয়ের কথা বার্তা সেখানেই থামিয়ে দেন। সজীবও আর কথা বাড়ায় না। শামিয়ার মুখে স্কুলের ঘটনাটা আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ শুনেছে। সজীব এই মুহূর্তে আর শামীমের সাথে কথা বাড়ায় না, হনহনিয়ে বেরিয়ে যায়। একেই তো সে শামীমের উপর বড্ড অভিমান করে আছে, তার উপর ফারিয়া আর শামীমার সাথে এমন অন্যায় বেচারা সজীব কিছুতেই মানতে পারছে না। সজীবের এমন ব্যবহারে শামীম ভীষণ ঘরে আছে। যেই সজীব ভাই বলতে অজ্ঞান, সেই সজীবই এত দিন পর ভাইকে দেখেও না দেখার ভান করছে। ব্যাপারটা শামীমের বড্ড চোখে লাগে। রাতে ডিনারটাও সজীব নিজের ঘরে করেছে। শামীম কোনো রকমে একটু খেয়ে সোজা সজীবের ঘরে যায়। শামীমকে ঘরে আসতে দেখে শামিয়া মাথায় ঘোমটা টেনে দেয়। শামিয়ার এমন আচরণে শামীম একটু মুচকি হাসি দেয়। শামিয়া, তুই অনেক বড় হয়ে গেছিস। তোরা দুজনই অনেক বড় হয়ে গেছিস। শামিয়াকে কিছু বলতে না দিয়ে সজীব নিজেই বলে উঠে, পরিস্থিতি মানুষকে বড় করে দেয়। যাই হোক, তুমি হঠাৎ আমার ঘরে কেন আসতে পারি না? অবশ্যই কিছু বলবে। শামীম সজীবের কথার রোড় দিতে গিয়েও থেমে যায়। শামিয়ার দিকে তাকায়। শামিয়া আর সেখানে না দাঁড়িয়ে বেরিয়ে যায়। তোমরা কথা বলো, আমি আসছি। শামিয়া বেরিয়ে যেতেই শামীম সজীবকে নিয়ে বারান্দায় চলে যায়। একটা সিগারেট ধরায়। কেমন আছিস? কোনো অসুবিধা হচ্ছে কি? অসুবিধা একদমই না। বড্ড অভিমান করে আছিস তোরা আমার উপর, তাই না? তুমি কি অভিমান না করার মতো কিছু করেছো? অতটুকু একটা মেয়েকে ওই অবস্থায় তুমি একা ফেলে কি করে পালিয়ে যেতে পারলে ভাই? তুমি নাকি ওকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা? তুই কি ফারিয়ার কথা বলছিস? ফারিয়া ছাড়া আর কেই বা আছে যার কথা বলবো? ও ভালো আছে, দিব্যি সুন্দরভাবে সংসার করছে। ভালো তো আমি নাই, একটুও ভালো নেই, হয়তো কখনো থাকবোও না। ভাই, তোমাকে আর জাস্ট কিছু বলার নাই আমার। তুমি তো কিছু জানো না, শুধু শুধু নিজের ভুল ধারণা নিয়ে পড়ে আছো। মানে কি? মানে জেনে কি করবে বলো? সময়গুলো কি ফিরে পাবে যা তোমরা নষ্ট করেছো? সব সম্পর্কেই ভুল বোঝাবুঝি থাকবে, মান অভিমান থাকবে, তবে ভালোবাসার চেয়ে সেই মান অভিমানকে গুরুত্ব বেশি দিয়ে ফেলেছো তোমরা। তাই তোমরা কেউ ভালো নেই, না তুমি, না মেহু, না তোমাদের শামিমা। সজীবের আমি কিছু বুঝতে পারছি না। শামিমা ওই পিচ্চিটা কে ও? শামিমা একটাই পরিচয়, শামিমা পাখি, শুধু ফারিয়ার মেয়ে, তবে সমাজের চোখে তো বাবার নামের সাথে ওকে পরিচয় করিয়ে দিতেই হবে, তাই না? শুধুমাত্র সমাজের কাছে ওর বৈধতার প্রমাণ দেওয়ার জন্য ওকে ওর বাবার নামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ওর উপর তোমার বা এই পরিবার কারোর কোনো অধিকার নেই। হোয়াট?
ওর বাবার নাম শামীম, আরিয়ান শামীম। কথাটা শোনার পর শামীম স্থির চোখে সজীবের দিকে তাকিয়ে আছে। তোমাদের মান অভিমান ভুল বোঝাবুঝি সবকিছুর শাস্তি পেল ওই ছোট্ট পিচ্চিটা। আমি মন থেকে বিশ্বাস করি ও ফারিয়ার শুধুমাত্র ফারিয়ার সন্তান। তবে দিন শেষে ও তোমারই ওরস জাত, তাই আমি চাইনি বাচ্চাটা বাবা থাকা সত্ত্বেও বাবা ছাড়া বড় হোক। বাকিটা তোমরা বুঝে নাও, তবে মনে রেখো কোনো সমস্যা সম্পর্কে সম্পূর্ণ জেনেই তার সমাধান খুঁজো। প্রায় ঘণ্টাখানিক হলো শামীম ফারিয়াদের বাড়িতে এসেছে বললে ভুল হবে, আসতে বাধ্য হয়েছে। সজীবের কাছে সব জানার পর না এসে কি পারে সে। শামীমার স্কুল থেকে আসার পর থেকেই ফারিয়া কেমন একটা থমথমে হয়েছিল, বলতে গেলে একা বন্ধ ঘরে বসে বসে বেশ কান্না কাটিও করেছে। শামীমের এমন ব্যবহার ফারিয়া কিছুতেই মানতে পারছে না। সে না হয় সেদিন রাগ করে সাগরের কথা বলেছিল তাই বলে শামীম তাকে এতটা ভুল বুঝবে। আর সেই রাতের কথাই বা কি করে ভুলে গেল সে। এমন হাজার অভিযোগ ফারিয়ার মনে ডালপালা মেলছে। আবার সেই বেলার পর থেকে ফারিয়া কারোর সাথেই তেমন কথাও বলেনি, এমনকি শামীমার সাথেও নয়। ফারিয়া এমন ব্যবহারের কারণ খুঁজতে গিয়ে কেউই তেমন কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মেয়েটা দুপুরে কিছু খায়নি, এমনকি রাতেও কিছু খায়নি। শামীমাও খাওয়াতে আসে না। ফারিয়া যেন নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছিল। সারাদিন বাদে হঠাৎ করেই ফারিয়া সকাল সকাল বেরিয়ে যায়। বাড়িতে বলে যায় সে কোনো এক বান্ধবীর বাড়ি যাচ্ছে। শামীমাকে নিয়েই যাচ্ছে সে। যদিও এর আগে কখনো ফারিয়া শামীমাকে নিয়ে কোনো ফ্রেন্ডের বাসায় যায়নি, তবুও বাড়ির কেউই তাকে কিছু বলেনি। কি বলবে, মেয়ে তো বড় হয়েছে। আর এখন তো সে শুধু মেয়ে নয়, এক বাচ্চার মা। মায়েদের বড় হতে হয়, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, মানিয়ে নিতে হয়। এমন হাজারো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাথে ফারিয়ার মা অবশ্য ফারিয়ার কাছে দু একবার জানতে চেয়েছিল সে কখন ফিরবে। ফারিয়া ওরে শুধু বলেছিল, সময় হলেই ফিরব, ততদিন তুমি ভালো থেকো, সবার খেয়াল রেখো, ব্যাস এইটুকু বলেই ফারিয়া বেরিয়ে যায়। রাতে সজীবের কথাগুলো শোনার পর থেকে একরকম শামীমের ঘুমই হারাম হয়ে যায়। সারা রাত অনেক সাধনার পর ভোর হতে হতেই শামীম বেরিয়ে যায় ফারিয়াদের বাড়ির উদ্দেশ্যে। তবে ফারিয়া বেরিয়ে যাওয়ার পরপরই শামীম এসে হাজির হয় এই বাড়িতে। এবার ফারিয়া মা আর দাদি ফারিয়ার অমন ব্যবহারের কারণ বুঝতে পারে। এদিকে বেলা গড়িয়ে যায়, ফারিয়ার ফেরার নামই নেই। ফারিয়ার ফোনটাও সুইচড অফ। শামীম চুপচাপ বসেছিল। শামীমের সাথে কেউই কথা বলছে না, এমনকি মামি, ফারহা, কেউই না। সবার এমন ব্যবহারে শামীমের খারাপ লাগলেও কিছু করার নেই। অন্যায় তো সে করেছেই। এতগুলো দিন মিথ্যে ধারণা নিয়ে ফারিয়াকে কষ্ট দিয়েছে। শুধু ফারিয়াকে কেন, ওই ছোট্ট পুচকে মেয়ে যার ব্যাপারে সে কিছুই জানতো না। মেয়েটার জন্ম, একটু একটু করে বেড়ে ওঠা কিছুই শামীম দেখতে পেল না। একবারের জন্য মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে পারল না। কথাগুলো মনে পড়তেই শামীমের চোখ দুটো ছলছল করে ওঠে। শামীম নিজের ভুল বুঝতে পেরেছে, সবার কাছে ক্ষমাও চেয়েছে। বলতে গেলে সবাই শামীমকে মাফ করলেও যে আসল মানুষ তার কোনো হুদিস নেই। বেলা গড়িয়ে যাচ্ছে অথচ ফারিয়ার ফেরার নাম নেই। ফারিয়া তো শুধু মাকে বলে গেছে সে নাকি কোনো এক বন্ধুর বাড়ি গেছে। ফারিয়ার মা ও শামীমকে এইটুকুই জানায়। এদিকে শামীমের ফারিয়ার বন্ধু বান্ধব সম্পর্কে কোনো আইডিয়া নেই। এদিকে শামিয়া, সজীব দুজনকেই খবর পাঠিয়ে দিয়েছে। শামীম বেশ বুঝতে পেরেছে ফারিয়ার হয়তো জানতো শামীম আসবে, তাই সে ইচ্ছে করে কোথাও চলে গেছে যাতে শামীম তার নাগাল না পায়। সজীব একটা লম্বা নিঃশ্বাস নেয়। তোমার মেহু তোমাকে তোমার ব্যবহারই ফিরিয়ে দিল। একদিন তুমি এইভাবে নিঃশব্দে হারিয়ে গিয়েছিলে, আজ ফারিয়াও হারিয়ে গেল নিঃশব্দে। শামীম কি বলবে বুঝতে পারছিল না। সজীব তো ভুল কিছু বলেনি। সত্যিই তো, কবে মিটবে এই ভুল বোঝাবুঝি? আদৌ কি মিটবে? এই ভুল বোঝাবুঝির সূচনা ঘটেছিল সেই দিন থেকে যেই দিন শামীমকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল মিথ্যে অপবাদে। সেদিন ফারিয়া শামীমকে বিশ্বাস করেনি, অবিশ্বাস করে দূরে ঠেলে দিয়েছিল। তারপর অবশ্য শামীম নির্দোষ প্রমাণ হওয়ার পর ফারিয়া শামীমের কাছে আসে, তবে শামীম সেই দিন অভিমান করে ফারিয়াকে ক্ষমা করতে পারেনি। বুক ভরা অভিমান নিয়েই শামীম ঢাকা শহরে ফিরে যায়। শামীম ধারণা ছিল ফারিয়া হয়তো তার সাথে যোগাযোগ করতে চাইবে, কিন্তু প্রথম দিকে ফারিয়া শামীমকে বার কয়েক ফোনে SMS করলেও একটা সময় যোগাযোগ অফ করে দেয়। এই ঘটনার মাস চারেক পর শামীম কি মনে করে একদিন রাতে ফারিয়াকে ফোন করে, কিন্তু সেদিন ফারিয়ার লাইন বিজি দেখায়। সন্দেহ আর ভুল বুঝাবুঝির শুরুটা সেখান থেকেই। এরপর শামীম প্রায় দিনই ফারিয়ার লাইন বিজি পায়। একদিন শামীম বাড়ির ল্যান্ডলাইনে ফোন দেয়। ছোট্ট শামিয়াকে লোভ দেখিয়ে জানতে চায় ফারিয়া কার সাথে কথা বলছে। ছোট্ট শামিয়া চকোলেট পাওয়ার লোভে শামীমকে গড় গড় করে বলে দেয়
ফারিয়া বুবু, সাগর ভাইয়ার সাথে কথা বলছে। রোজই বলে। আর আপনাদের আমার গল্প পড়তে ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখেন। কালকে আরেকটা নতুন গল্প আসবে ইনশাআল্লাহ। সবাইকে নতুন গল্প পড়ার অনুরোধ রইল। নেতানো ফুল। ব্যাস শামীম মোটামুটি ধারণা হয়ে যায় ফারিয়া হয়তো তাকে ফেলে সাগরের সাথে রিলেশনশিপে জড়িয়েছে। ব্যাপারটা শামীমকে বেশ ভোগালেও সে নিশ্চুপ থাকে। কারণ এটা তো শুধু তার সন্দেহই ছিল। আর সাগর যে ফারিয়া প্রথম থেকেই পছন্দ করত তা শামীমের অজানা নয়। তবে ফারিয়া তাকে বরাবরই এড়িয়ে চলত। এখন হঠাৎ সাগরের সাথে এমন ফোনালাপ কিছুতেই মানতে পারছে না শামীম। এরপরই হঠাৎই একদিন শামীম কাউকে কিছু না জানিয়ে ফারিয়াদের বাড়ি চলে আসে। এসেই প্রথমে যা বুঝতে পারে তা হলো বাড়িটা হয়তো ফাঁকা। চারদিকে কোনো শব্দ নেই। শামীম বেরিয়ে যেতেই ভেতর থেকে কারো হাসাহাসির শব্দ আসছিল। শামীম সেই শব্দ অনুসরণ করে উপরে যেতেই চোখ দুটো কপালে উঠে যায়। সাগর ফারিয়াকে মেঝেতে জড়িয়ে ধরে রেখেছে। ফারিজাও দিব্যি সাগরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। ব্যাস শামীমের আর কিছুই জানার ছিল না সেদিন। কিছু বোঝারও ছিল না। সেদিন শামীম সবচেয়ে বেশি অভিমান করেছিল। সেদিন অবশ্য শামীমের অভিমান ভাঙানোর জন্য কেউ এগিয়ে আসেনি। শামীম সাগরকে ফারিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে সাগর সরাসরি শামীমকে বলে দেয় ফারিয়া এখন তাকে ভালোবাসে। ফারিয়ার জীবনে শামীমের আর কোনো জায়গা নেই। তখন অবশ্য ফারিয়াকেও শামীম সাগরের ব্যাপারে জানতে চেয়েছিল। ফারিয়াও একগাল হেসে সাগরের কথায় সায় দিয়েছিল। ব্যাস, সম্পর্কের ফাটলটা এখান থেকেই শুরু। সেদিন ফারিয়ার হাসি আর সাগরের কথায় সায় দেওয়া কোনো কিছুর কোনো অর্থই শামীমের জানা নেই। যদি সাগরের সাথে কোনো সম্পর্ক নাই থেকে থাকে তাহলে সেদিন কেন ফারিয়া হ্যাঁ বলেছিল? শামীম এখন একটা গোলক ধাঁধায় জড়িয়ে গেছে। বড্ড ভুল করে ফেলেছে সে। যদি সে ফারিয়ার সাথে সামনাসামনি বসে একবার তাদের মান অভিমান, জল্পনা কল্পনা নিয়ে কথা বলতো তাহলে হয়তো এই দিনটা কখনোই আসতো না। যে সম্পর্কের পর্দে পর্দে ভুল বুঝাবুঝি মান অভিমান থাকে সেই সম্পর্ক বয়ে বেড়ানো আসলেই কঠিন। সময়ের সাথে সাথে সম্পর্কের বোঝা আরও ভারী হতে থাকে। একটা সময় সেই সম্পর্ক বিষের অনুভূতি দেয়। অবশেষে শামীম বেরিয়ে পড়ে ফারিয়া খোঁজে। সজীব আর শামিয়ার কাছে ফারিয়ার কিছু বন্ধু বান্ধবের ব্যাপারে জেনে তাদের ঠিকানা নিয়ে শামীম একাই বেরিয়ে যায়। যে কোনো কিছুর মূল্যে তার মেহু আর শামিয়াকে চাই। অনেক হয়েছে মান অভিমান। এসবে পড়ে তাদের জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছে তারা দুজনই। প্রায় রাত 2টার দিকে কি মনে করে ফারিয়া একবার ফোনটা সুইচড অন করে। উদ্দেশ্য মাকে ফোনে একবার জানিয়ে দিবে সে আর শামিমা যেখানেই আছে ভালো আছে। সময় মতো তারা দুজনই ফিরে যাবে। অনেক তামাশা হয়েছে, এবার আর শামীমের কাছে সে ফিরবে না। মেহু শামীম চলে না যাওয়া পর্যন্ত ফারিয়া বাড়ি ফিরবে না। যে বাবা নিজের সন্তানকে অস্বীকার করে তার কাছে আর কোনো ফিরাফিরি নেই। কথাগুলো নিজের মনে মনে গুছিয়ে নিয়ে ফারিয়া মাকে ফোন করতে যাবে তখনই ফারিয়ার ফোনে একটা মেসেজ আসে। সজীব মেসেজ পাঠিয়েছে, মেহু শামীম ভাইয়ার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অবস্থা খুব ক্রিটিক্যাল। বাঁচবে না মরবে তার কোনো ঠিক নেই। ভাইয়ার জীবনের শেষ ইচ্ছে সে মৃত্যুর আগে একবার হলেও তার একমাত্র মেয়ে আর তার ভালোবাসাকে একবার দেখবে, একটু ছোবে। অন্তত একবার চোখের দেখা দেখাতে হলেও তুই প্লিজ ফিরে আয়। একজন মৃত্যুর পথ যাত্রী মনে করে তার জীবনের শেষ ইচ্ছেটা তুই পূরণ কর। মেসেজটা দেখে ফারিয়া স্পিচলেস হয়ে গেছে। গোটা মেসেজটাতে একবার চোখ বুলানোর পরপরই আরেকটা মেসেজ আসে, তোকে অনেকবার ফোনে ট্রাই করেছি তোর ফোন অফ, তাই বাধ্য হয়ে মেসেজ করলাম। ফারিয়া যা করবি ভেবে করবি। তারপর নিচে একটা ঠিকানা দেওয়া। সজীবের কথা মতো এটা একটা নার্সিং হোমের ঠিকানা। এবার ফারিয়া প্রচণ্ড জোরে কেঁদে উঠে। ইচ্ছে করছে এখনই এক ছুটে শামীমের কাছে চলে যেতে, কিন্তু একেই সে শহর থেকে এত দূরে, তার উপর এত রাতে বাচ্চা নিয়ে একা সে যেতেও পারবে না। ফারিয়া এবার যেন সকল কুল কিনারা হারিয়ে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এখন একমাত্র আল্লাহ হয় তাকে পথ দেখাতে পারে। একমাত্র তিনিই পারেন শামীমকে বাঁচিয়ে রাখতে। ফারিয়া এবার যেন সকল কুল কিনারা হারিয়ে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এখন একমাত্র আল্লাহ হয় তাকে পথ দেখাতে পারে। একমাত্র তিনিই পারেন শামীম বাঁচিয়ে রাখতে। ফারিয়া সকালের আলো ফোটা মাত্র শামীমার নিয়ে বেরিয়ে পড়ে সজীবের দেওয়া ঠিকানায়। ফারিয়া শহরের বাহিরে এক বন্ধুর বাড়িতে এসেছিল কিছুদিনের জন্য। অন্তত শামীমের যতদিন এ শহরে থাকবে ততদিন তো সে নিজেকে সব কিছুর থেকে আড়াল করে রাখাতে চেয়েছিল। কিন্তু মানুষ ভাবে এক আর আল্লাহ করে আরেক। ফারিয়ার ক্ষেত্রে তাইই হয়েছে।
ফারিয়া যাত্রাপথে 1000 বারের চেয়েও বেশি ফোন করে ফেলেছে সজীবকে, কিন্তু সজীব একবারের জন্যও ফারিয়ার ফোন রিসিভ করেনি, না কল ব্যাক করেছে। শুধু সজীব কেন, ফারিয়া বাড়িতেও কয়েকবার ফোন করেছিল কিন্তু কেউ ফোন ধরেনি। ফারিয়ার মাও ফারিয়ার ফোন ধরেনি। ফারিয়া শামীম থেকে দূরে যাওয়ার জন্য শহরের বাহিরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল। শামীম ফিরে না যাওয়া পর্যন্ত সে এখানেই থাকবে, নিজেকে সবকিছুর থেকে আড়াল করে রাখবে। সন্তানের দাবি নিয়ে কখনো দাঁড়াবে না শামীমের সামনে। কিন্তু কি থেকে কি হয়ে গেল, সে বাঁচবে তো? ফারিয়া সারা রাস্তা কাঁদতে কাঁদতে প্রথমে ফিরে আসে নিজের বাড়িতে, কিন্তু বাড়ি ফিরেই সে একরকম অবাক হয়ে যায়। তাদের বাড়িতে ইয়া বড় একটা তালা ঝুলছে। এবার ফারিয়ার ভেতরটা ধক করে ওঠে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তাহলে কি সে যা ভয় করছিল তাই হলো? শামীমের কি কোনো ক্ষতি হয়ে গেল? এমন ভয়ঙ্কর চিন্তা ভাবনায় ফারিয়ার হাঁটু ভেঙে আসে, চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। এদিকে মায়ের এমন অবস্থা দেখে ছোট্ট শামীমা ভয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু ফারিয়া কোনো জবাবই দিচ্ছে না। কি জবাব দেবে ওই ছোট্ট পিচ্চিকে যে সে নিজের বাবাকে একবারও বাবা ডাকার আগেই সব শেষ হয়ে গেল? ফারিয়া আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সজীবের দেওয়া ঠিকানায় চলে যায়। ফারি সজীবের দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে পড়ে যায়। ফারিয়া সেখানে গিয়ে সদর দরজা পেরিয়ে ভেতর পর্যন্ত যেতেই দেখতে পায় দরজার সামনে সজীব দাঁড়িয়ে আছে। সজীবকে দেখে ফারিয়ার গলাটা আরো শুকিয়ে যায়। সজীব বেশ দুঃখী দুঃখী মুখ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফারিয়া সজীবের কাছে গিয়ে সজীবের হাত চেপে ধরে, সজীব ভাইয়া বলো না প্লিজ, শামীম ভাইসা কোথায়? সরি মানে শামীম ভাইয়া ঠিক আছে তো? বলো না। সরি বললে কেন? কি হলো বলো, সরি বললে কেন? শামীম ভাইয়া কোথায়? ফারিয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলে নাকটা টেনে নেয়। সজীব কিছুক্ষণ ফারিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে ভেতর দিকে ইশারা করে। ফারিয়া আর কোনো দিকে না তাকিয়ে সজীবের দেখানো পথে ভেতর দিকে ছুট লাগায়। ফারিয়া ভেতরে গিয়ে অবাক, চারদিক হালকা আলো অন্ধকার খেলা করছে। ফারিয়া চারদিক একবার চোখ বুলায়, কোনো কিছুই সে ঠাউর করতে পারছে। রাগে দুঃখে ফারিয়া খুব জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণ কান্না করতেই চোখ যায় সামনের সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে কোনো একজন ছাড়া মানব ফারিয়ার দিকে এগিয়ে আসছে। ফারিয়া সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছায়া মানব এসে ফারিয়াকে জড়িয়ে ধরে। ফারিয়া কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে দুম করে সেই ছায়া মানবকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারিয়ার সমস্ত ইন্দ্রিয়তে একটি কথায় প্রতিফলিত হচ্ছে, এই তো পেয়েছি তোমারে। সজীব এসে হঠাৎ লাইট অন করতেই ফারিয়া শামীম দুজনই চমকে ওঠে। ফারিয়া শামীমকে ছেড়ে দিয়ে শামীমকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে। শামীমের কপালে ছোট্ট একটা কাটা দাগ ছাড়া কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। অর্থাৎ সজীব যেমনটা ফোনে বলেছিল তেমন কিছুই ঘটেনি। এবার ফারিয়ার আবেগ ছেড়ে দিয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে। সজীবের দিকে এগিয়ে যায়, সজীব ভাইয়া তুমি কি বলেছিলে ফোনে? কুহু, আমাকে মিথ্যা কেন বললে? সজীব শামীমাকে কোলে নিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে হিহি করে হেসে দেয়, মেহু তোকে ওই সব বললাম বলেই তো তুই এলি, না হলে তো তুমি তুমি এরম কেন করলে? কান্না করতে করতে। আরে আরে আমি কি করলাম, সব কিছু তো তোর শামীম ভাইয়াই, আই মিন তোর বর। আর ফারিয়া চোখ মুখ খিচিয়ে শামীমের দিকে তাকাতেই পেছনে থেকে ফারিয়ার দাদি বলে উঠে, আমার বুদ্ধি। বুড়ি হলে কি হবে, মাথা ভর্তি বুদ্ধি ঠিকই আছে। ফারিয়া পেছনে ফিরতেই দেখে ফারিয়ার মা, দাদি, বোনেরা আর শাশুড়ি সবাই সেখানে আছে। এবার ফারিয়া একটু অবাক হয়, নার্সিং হোমে সবাই। তারপর সজীব এই ব্যাপারটাও পরিষ্কার করে দেয়, এটা কোনো নার্সিং হোম না, এটা তাদের নতুন বাড়ি। অনেক মান অভিমান রাগারাগির মাঝে ফারিয়া শামীম দুজনই দুজনের ভুল বুঝতে পারে। অন্যায় যে শুধু একজনের ছিল এমনটা না, দুজনেই সমান তালে নিজেদের ইগোকে বাঁধিয়ে রেখেছিল। রাত 11:40 শামীম বারান্দায় দাঁড়িয়ে আছে, আর এদিকে ফারিয়া শামীমাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। ফারিয়ার ঘুম একটু আলগা হতেই চোখ যায় বিছানার পাশটা ফাঁকা। যদিও আজ শামীম আর ফারিয়ার একসাথে থাকার কথা, কিন্তু শামীম নেই। ফারিয়া শামীমাকে রেখে একটু উঠে দাঁড়াতেই দেখে শামীম বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছিল। ফারিয়া শামীমের দিকে তাকিয়ে শামীমকে বলে উঠে, আমার মতো আমাদের মেয়েরও কিন্তু স্মোক অ্যালার্জি আছে। ওহ সরি, আমি আসলে, কিন্তু তুই আই মিন তুমি এখানে কি করছিলে? তুমি না ঘুমাই গিয়েছিল? ও তুমি কি এখানেই থাকবা নাকি? না তো, আমি যাচ্ছি আসলে। আসলে আই লাভ ইউ। হুহু। ফারিয়া অবাক হয়ে, এতগুলো বছর তোকে ভালোবেসেছি, তোর কাছে আছে, তবে কখনো তোকে বলা হয়নি। ফারিয়া অবাক হয়ে শামীমের দিকে তাকিয়ে আছে। শামীম ফারিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়।
ফারিয়াও হাত বাড়িয়ে দিতেই শামীম ফারিয়াকে নিজের সাথে জড়িয়ে নেয়। আমাকে ক্ষমা করে দিস, অনেক কষ্ট দিয়েছি তোকে, তবে আর কোনো দিন কাঁদতে দিব না, কথা দিলাম। ফারিয়া শামীমকে জড়িয়ে ধরে। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন, সব কিছু স্বাভাবিক হলেও শামীমা অস্বাভাবিক। শামীমের সাথে প্রথম প্রথম মানিয়ে নিতে কষ্ট হলেও এখন দুজনের বেশ ভাব হয়ে গেছে। আজকাল শামীমা শামীমকে ছাড়া না খেতে চায় না, ঘুমাতে যায় না। ফারিয়া পড়ে গেছে মহা বিপদে। মাঝরাতে দুই বাবা মেয়ে মিলে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়া, আবার সুযোগ বুঝে স্কুল ফাঁকিয়ে দিয়ে লং ড্রাইভে যাওয়া, কোনো কিছুই বাদ দিচ্ছে না শামীমা আর শামীম। তবে মাঝে মাঝে শামীমা রেগে গেলে শামীমকে পচা আঙ্কেল ডেকে ফেলে। এতে অবশ্য শামীমা মজা পেলেও শামীম খুব কষ্ট পায়, তবে কিছুই করার নেই। বর্তমানে শামীমাকে পায় কি, তার যে কোনো আবদার রক্ষা করার জন্য তার পাপা চলে এসেছে। এখন আর কেউ তার দিকে আঙ্গুল উঁচিয়ে বলবে না তোর পাপা নেই, তুই তো কখনো তোর পাপাকে দেখিসনি। শামীমও এখন শামীমা আর ফারিয়াকে জীবনের সবচেয়ে আনন্দময় সময় উপহার দিতে চায়। আজকাল শামীমার নতুন বায়না শুরু হয়ে গেছে, তার নাকি একটা ভাই লাগবে, তাও আবার দুদিনের মধ্যেই। ভাবা যায় এইসব। ফারিয়ার মাঝে মাঝে খুব হাসি পায় বাবা মেয়ের কাণ্ড দেখে। সেদিন শামীম ফারিয়ার হাত দুটো শক্ত করে ধরে বলেছিল, তোমার বেস্ট প্রেমিক হতে পারেনি হয়তো, তোমার বেস্ট ফ্রেন্ডও হতে পারিনি, তবে এখন বেস্ট হাজবেন্ড হব, আর সাথে বেস্ট বাবাও হব, আমার শামীমার বাবা। সেদিন শামীম আবার কেঁদেছিল, শামীমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।